প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের প্রথম যে গল্পটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্প। এই গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখে নাও। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং এই যে গল্পটি রয়েছে এই গল্পটির উৎস মেঘমল্লার থেকে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ মেঘমল্লার থেকেই এই পুঁইমাচা গল্পটি নেওয়া হয়েছে। বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাধারে অনন্য এবং একক। কবিতার ক্ষেত্রে জীবনানন্দ এবং কথা সাহিত্যে বিভূতিভূষণ একান্তভাবে বাংলার প্রকৃতিরূপে নিমগ্ন। অবশ্য আধুনিককালের জটিল জীবনবোধ জীবনানন্দকে যেভাবে আলোড়িত করেছিল, বিভূতিভূষণ কোনো দুর্গেয় কৌশলে এড়িয়ে যেতেও পেরেছিলেন। বঙ্গপ্রকৃতি উভয়ের হৃদয়কেই কিন্তু ছন্দিত করতে পেরেছিল বটে, কিন্তু জীবনানন্দ প্রকৃতিপ্রেমিক হয়েও যেখানে কাল সচেতন, বিভূতিভূষণ সেখানে কালকে অস্বীকার না করলেও সকলকে কিন্তু ভুলতে চান প্রকৃতি বা শৈশবের সারল্য নিয়ে। এবারে প্রতিটা আমি পুরো যে মূল বিষয়বস্তু রয়েছে আলোচনা করব। এখানে প্রথমেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছুটা আমি আলোচনা করলাম। এছাড়াও দেখো, পথের পাঁচালী উপন্যাসের মধ্য দিয়ে কিন্তু বিভূতিভূষণের যথার্থ সাহিত্য সাধনার সূত্রপাত। এরপর তার যে উপন্যাসগুলো রয়েছে, যেমন ধরো অপরাজিত রয়েছে, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল। দেখো, এবারে তোমাদের প্রথমেই বললাম পুঁইমাচা গল্পটির উৎস মেঘমল্লার থেকে। এবারে এই গল্পটি মূল বিষয়বস্তু আলোচনা করছি, এবং স্ক্রিনে তোমরা এর যে বিষয়বস্তুটি রয়েছে তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখো, মূল বিষয়বস্তু বলে আমি এখানে পয়েন্ট করে দিয়েছি। কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে। সহায় হরি চাটুর্যে এই ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা, অর্থাৎ এই যে সহায় হরি আমি নামটা বললাম, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? সহায় হরি চাটুর্যে এই ব্রাহ্মণ পরিবারের কিন্তু অসহায় কর্তা। তাহলে প্রশ্ন, ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা কে? বা ব্রাহ্মণ পরিবারের কর্তা হলেন সহায় হরি চাটুর্যে। তার মেয়েদের নাম খেন্তি, পুটি এবং রাধি, ঠিক আছে? এই নামগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ এইগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন, সহায় হরি চাটুর্যের মেয়েদের নাম কি? উত্তর, খেন্তি, পুটি এবং রাধি। মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা সহায় হরির নেই, অর্থাৎ এই যে তার 3 মেয়ে রয়েছে, সেই মেয়েদের কিন্তু ভরণ পোষণ করার ক্ষমতা সহায় হরির ঠিকমতো ছিল না, কারণ সে এতটাই দরিদ্র। প্রথমেই কিন্তু আমরা এটা পেয়ে গিয়েছি। মানুষের কাছ থেকে এইটা ওটা চেয়ে চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান। তাহলে কে চেয়ে চিনতে আনে মানুষের কাছ থেকে? সে হচ্ছে সহায় হরি, কারণ সে অসহায় একজন কর্তা। কিন্তু তার স্ত্রী, অর্থাৎ কার স্ত্রীর কথা বলা হচ্ছে এখানে? এখানে কিন্তু সহায় হরির স্ত্রীর কথা বলা হচ্ছে। সহায় হরির স্ত্রীর নাম কিন্তু অন্নপূর্ণা, ঠিক আছে? সহায় হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। এটা একেবারেই কিন্তু পছন্দ করেন না। তাহলে অন্নপূর্ণা কি পছন্দ করেন না? যে সহায় হরি অর্থাৎ তার স্বামী অন্য কোনো মানুষের থেকে কোনো খাবার বা কিছু চেয়ে চিনতে নিয়ে তার মেয়েদেরকে দিক, এটা কিন্তু অন্নপূর্ণা চান না বা পছন্দ করে না। স্বামীর এই যে বেলেল্লেপনা, এটাকেই কিন্তু তিনি কঠোর ভাষায় তিরস্কার করেন। তাহলে বেলেল্লাপনা বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এই যে সাধারণ মানুষদের কাছ থেকে এটা ওটা জিনিস চেয়ে চিনতে আনা, এটাকেই কিন্তু বেলেল্লাপনা বলা হয়েছে। তাই তার স্ত্রী তাকে তিরস্কার করেন, মানে নানান বকাঝকা করেন
এইটা সেটা কথা বলেন। আমার মানে তার কথা হলো, হ্যাঁ, অর্থাৎ কি বলছে যে আমার জোটে খাবো, না জোটে খাবো না। এ কথা কে বলেছে? এটা তার স্ত্রী বলেছে। তার স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। যে তার যদি খাবার জোটে তবে খাবে, না হলে খাবে না। তাই বলে তিনি যে মেয়েদের ভালোবাসতেন না তা নয়, মানে অন্নপূর্ণার কথা বলা হচ্ছে। অন্নপূর্ণা তার মেয়েদের খুব ভালোবাসতেন, ঠিক আছে। অন্নপূর্ণা সহায়রীর স্ত্রী। পুজো পার্বণের সময় যে করেই হোক তিনি মেয়েদের সাধ্যমতো খাওয়ানোর চেষ্টা করতেন। কোন মেয়ে কি খেতে ভালোবাসে তা তিনি জানতেন, মানে তার হচ্ছে অন্নপূর্ণার কথা বলা হয়েছে। সেই মতো জোগাড়েরও চেষ্টা চালাতেন। আর এই ব্যাপারে তার প্রচেষ্টার কোনো কার্পণ্য কখনো কিন্তু দেখা যায়নি। মানে তার মেয়েরা কি খেতে ভালোবাসতেন সেটা জোগাড়ের জন্য কিন্তু খুবই পরিমাণ চেষ্টা করেছে, তাতে কোনো কার্পণ্য কিন্তু সে করেনি। তাই এক্ষেত্রে সহায়হরি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির। মানে সে কেমন, এবার দেখো তার একটু চরিত্রের বর্ণনা এখানে দেওয়া রয়েছে। মানে সে কেমন ভিন্ন প্রকৃতি বলতে কি, দেখো যে সে দায়িত্ব জ্ঞানহীন এই ব্রাহ্মণ লজ্জা শরমের মাথা খেয়ে চেয়ে অপরের জিনিস বাড়িতে কিন্তু নিয়ে আসতেন, ঠিক আছে। এই জায়গাটা দেওয়া রয়েছে। তাহলে কে? সে হচ্ছে সহায়হরি। সে দায়িত্ব জ্ঞানহীন ছিল, একজন ব্রাহ্মণ মানুষ। কারণ লজ্জা শরম নেই যে যার কাছ থেকে হোক চেয়ে চিনতে অপরের জিনিস সে বাড়িতে আর কি নিয়ে আসতো। তার পিতৃবাৎসল্য এতই প্রবল ছিল যে স্ত্রীর তিরস্কারেও তিনি অবদমিত হতেন না। আর সহায়রীর আরও একটি অভ্যাস ছিল। কি অভ্যাস? মাছ ধরার অভ্যাস ছিল। এই জায়গাটা ভালো করে বুঝবে যে সহায়রীর কি অভ্যাসের কথা বলা হচ্ছে বা কিসের নেশার কথা বলা হচ্ছে। মাছ ধরার নেশার কথা কিন্তু বলা হয়েছে। এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন। কে? সহায়হরি। কেন উৎসাহী ছিলেন? মাছ ধরার জন্য। এসব কাজে ডুবে থাকতে গিয়ে বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স যে উত্তীর্ণ হতে চলেছে এ ব্যাপারে তার খেয়াল ছিল না। তাহলে এখানে আমরা প্রশ্ন পেলাম বড় মেয়ের নাম কি? মানে সহায়হরির বড় মেয়ের নাম কিন্তু খেন্তি, ঠিক আছে। তাহলে মাছ ধরার নেশায় সহায়হরি এতটাই মানে উৎসাহী ছিল যে তার বড় মেয়ের যে বয়স হতে চলেছে অনেক, বা বিয়ের যে বয়স হয়েছে সেই বিষয়ে কিন্তু তার কোনো খেয়াল ছিল না। এই নিয়ে তার স্ত্রী অন্নপূর্ণা তার কে ভৎসনা করে। অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগেই থাকতো। আর খেন্তির একবার বিয়ের সম্বন্ধ স্থির হয়েও ভেঙে গিয়েছিল, ঠিক আছে। এই যে বিয়ের সম্বন্ধ স্থির হয়েও কিন্তু একবার ভেঙে গিয়েছিল। আর এ নিয়ে সামাজিক যন্ত্রণার অন্ত ছিল না, মানে শেষ ছিল না। সেই মেয়ে এখন 15য় পা দিয়েছে। তাহলে খেন্তির বয়স কত বলা হচ্ছে? 15। অথচ তার বিয়ের ব্যাপারে সহায়রীর গা নেই। মানে সহায়রী বুঝতেই পারছে না যে তার মেয়ের বিয়ের বয়স হয়েছে বা তাকে বিয়ে দিতে হবে, এই বিষয়ে তার কোনো কিন্তু চিন্তাই নেই। নেক্সট, এই জন্য অন্নপূর্ণা খুবই বিচলিত ও চিন্তিত থাকে। খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসতো। তাহলে এখানে প্রশ্ন, খেন্তি কি খেতে ভালোবাসতো? উত্তর লিখবে তোমরা পুঁইশাক। একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হলে, আচ্ছা তোমরা এখানে কমেন্টে জানাবে যে এই অরন্ধন মানে কি, ঠিক আছে। অরন্ধন মানে কি? পুঁইশাক রান্না হলে খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল। তাহলে কি পুঁইশাক রান্না হলে মানে যেহেতু খেন্তির এতটাই ভালোবাসতো খেতে, সেহেতু সে কিন্তু অর্ধেক পুঁইশাকই সে খেয়ে ফেলেছিল। খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল। রায়েদের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাঁটা সংগ্রহ করে খেন্তি রেঁধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে তার মা অন্নপূর্ণা তাকে কিন্তু তীব্র ভাষায় ভর্ৎসনা করেন, ঠিক আছে। তার মা বলতে কিন্তু এখানে অন্নপূর্ণার কথা বলা হয়েছে, যে তাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করে আর এবং সবগুলো ফেলে দেয়। পরে সেই শাকেরই কিছু অংশ রান্না হলে খেন্তি কিন্তু পরম তৃপ্তি সহকারে খেয়েছিল। আর পছন্দসই খাবার পেলে খেন্তি কিন্তু খুবই ভালো খেতে পারত। একসাথে সে 22-24টা পিঠেও সাবার করতে পারে, ঠিক আছে। একসাথে সে কটা পিঠে সাবার করে? 22-24টা পিঠে।
এগুলোই কিন্তু তোমাদের প্রশ্ন, তাই অবশ্যই এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পড়বে। আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো তারপরে এই নিয়ে সংসারে কখনো কোনো কথা উঠতো না। কোনো প্রকার সংকোচ না করে সে মায়ের কাছ থেকে নারকেল কোড়া চেয়ে নিয়ে গোগ্রাসে গিলত। অর্থাৎ এইখানে এই যে নারকেল কোড়া নিয়ে গোগ্রাসে গিলত, কার কথা বলা হয়েছে তোমরা কমেন্টে জানাও। নেক্সট, রায়দের ক্ষেত থেকে পাকা পুঁই শাক এনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁই চারা নিয়ে এসে উঠোনের একপাশে পুঁতে দেয়। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। এবারে কি করছে, তাহলে গাছটা বসিয়েছে, তাহলে প্রতিদিন তাতে সে জল দিচ্ছে চারাটাকে বাঁচিয়ে তোলার জন্য। বাঁশের কঞ্চিতে তার জন্য একটা মাচাও তৈরি করেছে খেন্তি। হ্যাঁ, তাহলে বাঁশ দিয়ে মাচা করেছে কে? খেন্তি। কিসের মাচা তৈরি করেছে? পুঁইশাকের মাচা। কিন্তু এই যে পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার আগেই, পূর্বেই খেন্তির কিন্তু বিয়ে হয়ে যায়। এই জায়গাটাও ভালো করে বুঝে নাও। ঠিক আছে, সেই যে পুঁইশাক চারাটা এসে লাগিয়েছিল সে, সেটা খাওয়ার উপযুক্ত হওয়ার আগেই তার খেন্তির কিন্তু বিয়ে হয়ে যায়। আর পাত্রটি ছিল 40 ঊর্ধ্ব, মানে 40 বছরের বেশি। তাহলে এখানে প্রশ্ন যে খেন্তির কত বছর বয়স এবং তার যে যার সাথে বিয়ে হয়েছিল তার বয়স কত, ঠিক আছে, বা পাত্রর বয়স কত? 40 ঊর্ধ্ব। 250 টাকা বাকি থাকার কারণে খেন্তিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। তাহলে কত টাকা বাকি ছিল যার জন্য খেন্তিকে বাপের বাড়িতে আসতে দেয়নি? 250 টাকা। অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল। তাহলে প্রশ্ন, এখানে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল, কোন রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল? উত্তর, বসন্ত রোগে। এরপর কয়েক মাস কেটে গিয়েছে, আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে এলো। সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল। অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অন্নপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন। তখন আকাশে জ্যোৎস্না জড়িয়ে পড়েছে। পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুটির খেন্তি দিদির কথা মনে পড়ল। কেন? কারণ খেন্তি কিন্তু পিঠে খেতেও খুব ভালোবাসতো, আর সেই সময় সে কিন্তু নেই তাদের মধ্যে, কারণ সে কিন্তু কোন রোগে মারা গেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি আবারও তোমাদের এই প্রশ্নটা SW দিলাম। তো দিদি যেহেতু কি পিঠে খেতে ভালোবাসতো এ কথা তারা কেউ ভোলেনি। পুটি বলে উঠল, দিদি বড় পিঠে খেতে ভালোবাসতো। এই কথা কে বলেছে? পুটি বলেছে। সকলেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে যেন উঠোনের সেই এক কোণে সেই পুঁই মাচাটির উপরে গিয়ে পড়েছে। পুঁই মাচাটি বাড়ির সেই পুঁইলোভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন যেন ভরপুর হয়ে আছে। বর্ষার জল ও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে। কিন্তু এর রচয়িতা আজ বেঁচে নেই। অর্থাৎ এই যে গাছটি যে লাগিয়েছিল, অর্থাৎ খেন্তি কিন্তু সেই পুঁইশাক চারাটি, গাছের চারাটি এনে লাগিয়েছিল, আর সেই কিন্তু আজ এখানে নেই। তাই যেন এতে কেউ হাতও দেয়নি। পুঁইমাচা গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁইপ্রীতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্যের প্রাবল্যের চিত্র অঙ্কিত হয়েছে। সহায় হরি তার সন্তানদের মনতুষ্টির জন্য এমন কোনো কাজ নেই যা করতে পারতেন না। আবার আত্মমর্যাদা বজায় রেখে অন্নপূর্ণার সন্তান বাৎসল্য ফল্গুধারার মতোই সর্বদা উৎসারিত হয়েছে। শত দারিদ্র তাদের বাৎসল্যকে ম্লান করতে পারেনি। মাটি ও মানুষের প্রাণের স্পন্দন গল্পটির ছত্রে ছত্রে যেন ছড়িয়ে আছে। তাই দারিদ্র জর্জরিত মাতৃহৃদয়ের কান্না ও পিতৃহৃদয়ের উচ্ছ্বাসে গল্পের আবহ ভারী হয়ে উঠেছে। জীবনের বেদনাদীর্ণ হাহাকার একটি পুঁইমাচাকে আশ্রয় করে ঝংকৃত হয়েছে। প্রিয় বন্ধুরা, এইটাই ছিল তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের মূল বিষয়বস্তু।
এখান থেকে পরবর্তী পর্বে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের একাদশ শ্রেণীর জন্য ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা যে গল্প কবিতাগুলো যেগুলো রয়েছে এবং তার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সমস্তগুলোই কিন্তু আলোচনা করা হবে এবং তার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে সেই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে। তোমরা প্লেলিস্ট থেকে ফাউন্ডেশন ব্যাচ ক্লাস 11 দেখবে লেখা থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই সমস্ত প্রশ্ন উত্তর গল্প কবিতাগুলো পেয়ে যাবে, তোমরা দেখে নিও। আর আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।